সময় লাগলো, এই ফাঁকে লাভাটাও ঘোরা হয়ে গেল। সব জার্নিটা এই ব্লগে শেয়ার করব, ব্লগটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ট্রেনের মধ্যে থেকে আজকের ব্লগটা শুরু করলাম সন্ধিতা স্টাইলের আরো একটা নতুন অ্যান্ড ফ্রেশ এনার্জেটিক ব্লগে তোমাদের সবাইকে খুব খুব ওয়েলকাম। ট্রেন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কোথায় যাচ্ছি বা কোথা থেকে আসছি সেটা তো বলাই হয়নি তোমাদের। বাড়ি থেকে সিকিম ফিরছি, জামাই ষষ্ঠী কাটিয়ে ট্রেনের মধ্যে বসে প্রচন্ড দুজনে বোর হচ্ছি। এমনিতেই আগের দিন রাতে আমাদের পাহাড়িয়া ট্রেন ছিল হাওড়া থেকে, 2 ঘন্টা লেট প্রথম থেকেই ছিল, আর সকালেও ট্রেন প্রচন্ড লেট করছিল। দুজনে মিলে বসে বসে আর কত সময় কাটানো যায়, একদম ভালো লাগছিল না। আর এদিকে শুনতে পাচ্ছিলাম আবার তিস্তা নদীর বিপর্যয়ের কারণে হয়তো ঘুরপথ দিয়ে যেতে হতে পারে। তো সব মিলিয়ে দুজনের বেশ টেনশনই হচ্ছিল যে কখন পৌঁছাবো বাড়ি। ফাইনালি এনজিপি স্টেশনে আমরা বেলা 11:30 নাগাদ করে নেমেছিলাম, আর লাকিলি এক্সিলেটারের সামনেই মোটামুটি প্রায় আমরা নেমেছিলাম। কেন বলছি লাকিলি, কারণ বাড়ি যাওয়ার সময় থেকে বাড়ি থেকে যখন সিকিম ফিরি লাগেজ কিন্তু অটোমেটিক বেড়েই যায়, এটা আই থিঙ্ক সবার ক্ষেত্রেই হয়। তো লাগেজ অনেকই হয়ে গেছিলো, ওই সিঁড়ি ভেঙে উঠতে প্রচন্ড কষ্ট হতো। তো সমস্ত লাগেজপত্র নিয়ে আমি একদম এক্সিলেটার থেকে নেমেই যেখানে গাড়ি ধরতে ওখানটা দাঁড়িয়েছিলাম। সন্দীপন গাড়ির খোঁজে গেছিল, বেশিক্ষণ আমাদেরকে ওয়েট করতে হলো না, 5 মিনিটের মধ্যে গাড়ি পেয়ে গেছিলাম। কিন্তু তার মধ্যেও একটা খারাপ খবর হলো, ঘুরপথ দিয়ে যেতে হবে। ওটা দোনো মনে হচ্ছিল যে তিস্তা নদীর পার দিয়ে মোটামুটি যে রাস্তাটা 4 ঘন্টা লাগতো সেটা লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। তো আমরা আর দেরি না করে এনজিপি থেকে ট্যাক্সিতে করে রওনা দিলাম আমাদের সিকিমের রুমের উদ্দেশ্যে। এই রেল লাইনটা ক্রস করলাম, এটা হলো সেবক স্টেশন। এত দূর পর্যন্ত সমতল রাস্তা বলতে পারো, কিন্তু এরপরেই পাহাড়ের সেই উঁচু নিচু ঢালু পথ শুরু। আর ততক্ষণে আমাদের পেটেও ছুঁচো মারছিল ডন। এই জায়গাটার নাম হলো করোনেশন ব্রিজ। এখান থেকে সোজা পথ দিয়ে আমরা তিস্তা নদীর পাড় দিয়ে গ্যাংটক গেলে 4 ঘন্টা সময় লাগে। এখান থেকে আমরা টার্ন নিলাম ডান দিকে, এটা যাবে লাভা ভিউ পয়েন্ট হয়ে ঘুরে, যেটা তোমাদের আগেই বললাম 8 থেকে প্রায় 9 ঘন্টা মতো সময় লাগবে। এই রাস্তাটাই আমার প্রথমবার জার্নি। সন্দীপন এই রাস্তায় আগেও নাকি গিয়েছি, ও লাভা ভিউ পয়েন্ট এছাড়াও আরো ওই সাইডের দিকে অন্যান্য জায়গাগুলো ঘোরার সময় ওই রাস্তা দিয়ে গেছি। এই রাস্তাতেও কিন্তু তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি। এই নদীটা হলো তিস্তা নদী। কতটা তোমরা ভিডিওতে বুঝতে পারছো জানি না, জল কিন্তু একদম খুব ফুলে পেঁপে ছিল। আর এদিকে রাস্তাটাও দেখলাম বেশ খারাপ, লক্ষ্য করলাম একদম। তো বেশ জামও লাগছিল রাস্তা দিয়ে, কারণ সমস্ত গাড়ি তো ওই দিকের বদলে এদিক দিয়েই সমস্ত গাড়ি পাঠাচ্ছে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, এর মাঝে বোর হতে হতে চা বাগানের দেখা পেয়ে গেলাম। খুব সুন্দর ছিল জায়গাটা, শান্ত স্নিগ্ধ। ততক্ষণে কিন্তু প্রচন্ড খিদে পাচ্ছিল আমাদের। একটা খাবার দোকান দেখে দাঁড়ালাম, ও এগ ফ্রাইড রাইস অর্ডার করেছিল, আমি রুটি সবজি খেয়েছিলাম। কারণ আমাদের সকালে না ব্রেকফাস্ট করা হয়নি। আমরা এই যে খেলাম, এটা বাজে তখন ঘড়িতে প্রায় 1:30 মতো। এতক্ষণ না খাওয়ার ফলে শরীরটা তো আমাদের দুজনেরই বেশ খারাপ করছিল। অবশ্য কিন্তু ট্রেন থেকে নামার পরে যেহেতু ঘুরপথ দিয়ে যেতে হবে এটা আগে থেকেই শুনতে পাচ্ছিলাম, তাই গাড়ি ধরার পেছনে আমাদের বেশি তাড়া ছিল। ওই বোর্ডে দেখলে লেখা আছে লাভা 41 কিমি। লাভা থেকে আরও আমাদের বাড়ি যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। তো এইসব শুনে আমি তো ক্লান্ত হয়ে এই নেচার ভিউ দেখতে দেখতে একটু ঘুমিয়েই পড়েছিলাম মাঝে। করোনেশন ব্রিজ থেকে যখন রাইট টার্ন নিয়ে বাগলাম, ওখানে রাস্তাটা তো একটু খারাপ ছিল লক্ষ্য করলাম, কিন্তু তারপরে রাস্তাটা এখানে খুব ভালো ছিল। তার সাথে কিন্তু খুব এদিক ওদিক বাঁক ছিল, ড্রাইভার কাকুই বারবার বলছিলেন যে এদিকে রাস্তাটা কিন্তু প্রচন্ড বাঁকের। তার সাথে আবার ওয়েদার ছিল এইরকম চারিদিকে কুয়াশাচ্ছন্ন। কথার মাঝে আমরা লাভা পৌঁছে গেছি। এখান থেকে একটা গাড়ি চেঞ্জ করেছিলাম, এক টানা গাড়িতেই আসছিলাম, উনি একজন ওনার পরিচিত গাড়িতে আমাদের তুলে দিয়েছিলেন। তো ফাইনালি এই ভিউ পয়েন্টটা আমরা ভালোভাবে দুজনে এনজয় করছিলাম। কথায় আছে না, কিছু খারাপের মধ্যে ভালো তো কিছু থাকেই, সেটা নিজেদেরকে এনজয় করতে হবে বা বুঝে নিতে হবে, তাই না? তো এই লাভা ভিউ পয়েন্টে পাইন বনের এরকম কুয়াশাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে ঠান্ডা ঠান্ডা ভাবটাও কিন্তু বেশ ভালো লাগছিল এতক্ষণেই পাহাড়ের রাস্তায় জার্নি করার পর। তো দুজনে কিন্তু বেশ এখানে 2-4টে ফটো ক্যাপচার করলাম, আর একটু পরিবেশটাকে এনজয়ও করছিলাম। আই লাভ লাভা লেখাই আছে, ওখানে ছিল ফটো তোলার প্রচন্ড ভিড়।
আমাদের আর এত জার্নির পরে ওখানে গিয়ে ইচ্ছা করছিল না ফটো ক্যাপচার করতে। তো ওপর থেকে ওটা আমরা দেখতে পেলাম। এখানে কুয়াশা যদি না থাকতো তাহলে কিন্তু পাহাড়ের ভিউ জাস্ট অসাধারণ লাগতো, সবাই এই কথাটা বলছিল। লাভা পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুজনেরই শরীর বেশ খারাপ হয়ে গেছিল, অলরেডি দুজনেরই বমি হয়ে গেছিল, প্রচন্ড উইক লাগছিল শরীরটা। এর ফাঁকেই লাভা ভিউ পয়েন্টটা কিন্তু ঘোরা হয়ে গেল, এটা ভেবে আমার বেশ ভালো লাগছিল। সন্দীপনের বিয়ের আগেই লাভা ভিউ পয়েন্ট ঘোরা ছিল। যাই হোক, আমরা আবার এখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর দেরি না করে, আরো সময় লাগবে, 2 ঘন্টা রাস্তা, কিন্তু এই সরু রাস্তার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে বলে বেশ কিন্তু জামও হচ্ছিল। ফাইনালি এবার আমরা বড় রাস্তায় পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হলো রংপুর। এখান থেকে আমাদের বাড়ি পৌঁছাতে পাক্কা ঘড়ি ধরে 1 ঘন্টা লাগে। তো এটা ভেবেই নিজেদের বেশ ভালো লাগছিল। কিন্তু বাড়ি ঢুকলাম তখন বাজে প্রায় 7টা, এখন ঘড়িতে বাজে 7:40 মতো। স্নান করে এইসবে ফ্রেশ হয়ে একটুখানি সবে স্নান করে বেরোলাম। তার উপরে এসে দেখলাম এখন আবার জল পড়ছে না, সে একদম সুরসুর করে জল পড়ছে। তো ওই জন্য দুপুরে ফ্রেশ হতে একটু দেরি হয়ে গেল, কিন্তু তার আগে কিছু কাজকর্মও করে রেখেছি। যেমন চলো তোমাদের দেখাই, বসিয়ে দিয়েছিলাম ফোটানো, ওটা ঠান্ডা হলে তারপরে খাবো। এটা বসিয়ে দিয়েছি। আর ভাত হবে রাত্রিরে। আমরা এরকম ট্রাভেল করে এলে না আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাতই খাই। চালটাও ওই জন্য ভিজিয়ে দিয়েছি। স্নান করতে যাওয়ার আগেই আমি এগুলো করেছি। আর কিছু কিছু জিনিস আনপ্যাকিং করেছি, এই বড়ি, চানাচুর, আরো অনেক কিছু। এরকম ঘড়িতে বাজে এখন 7:45। ও মোটামুটি সন্দীপন প্রায় মেঝেটা যেগুলো মুছে ফেলেছে, ও মেঝেটা ঝাড়ু দিয়ে এসেই ফট করে, যেহেতু তো রুমে থাকা হবে এখন আর সেভাবে ইচ্ছা করছে না, ঝাড়ু দিয়ে একবার মুছে ফেলেছে। কিন্তু বিছানাটার অবস্থা এইরকম। এটা স্নান করে আসার পর যেহেতু বাইরের জামা কাপড়, সেই জন্য আমি আর এটা করিনি। এই যে বিছানাটা এবার সেট করে নেবো। বেডশিটটা আপাতত চেঞ্জ করে নিলাম। আর বালিশের ওয়ার্ডগুলো চেঞ্জ করলাম না, কারণ শ্যাম্পু করিনি। 1 নাম্বার তো এই রাত হয়ে গেছে তাই, আর 2 নাম্বার হলো জলের তো একদম অল্প সুরসুর করে জল পড়ছে বললাম, সেই জন্য ঠান্ডাও লেগে যাবে। ওখানের থেকে তো এখানের ওয়েদার সম্পূর্ণ আলাদা। ওই জন্য শুধু বেডশিটটা চেঞ্জ করে আজকের মতো ঘুমিয়ে পড়ি। যেটা 4 ঘন্টার জার্নি, সেটা আমরা দুজনে এলাম প্রায় 8 ঘন্টা। ওই গাড়ির মধ্যে, ট্রেন বাদে গাড়ির মধ্যে 7-8 ঘন্টা বসে থাকা, আবার ওই রাস্তায় দুজনেরই বমি হয়েছে। আর খুবই শরীরটা উইক লাগছে। সন্দীপন এখন গেছে, যাও তোমাদেরকে দেখায়। আসলে আমাদের দেরি হবে ভেবেছিলাম আরও, তখন তো এখানে দোকানপাতি অলরেডি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তোমরা তো জানো। সেই জন্যই ওর একটা কলিগকে বলেছিল আর কি, যে একটু আলু ডিম পেঁয়াজ নর্মালি যেগুলো কাজ চালানোর মতো ওইগুলো কিনে রাখতে। সেই জন্য ও গেছে আনতে। দূরে দেখো কালো গেঞ্জি করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো কতটা জানি না। গাড়িটার একদম পেছন দিকে ওখানে ওয়েট করছে। আর ওই কলিগটা ওর নিচে থাকে, ও কিনে রেখেছিল দুপুরবেলা বাজার করতে গিয়ে, ওটাই ও নিতে গেছে। ও এলেই একসাথে হালকা কিছু একটা খাবো। বাড়ি থেকে আসার সময় এবারে মা বাপি অনেক কিছু পুটুন করে বেঁধে দিয়েছে। তার মধ্যে এই চিড়ে ভাজা ছিল আর ঝুড়ি ভাজা অল্প একটুখানি মাখিয়ে নিয়ে হালকার ওপরে এটাই খাচ্ছিলাম। আর ওদিকে সেদ্ধ ভাত অলরেডি বসানো হয়ে গেছিল, রাতে আমরা এই সেদ্ধ ভাত খাবো। এটা কিন্তু গোবিন্দভোগ চালের ভাত। ভাতটা হতে হতে এর মাঝখানে ও যেহেতু নেক্সট দিন আবার অফিস যাবে, সেই জন্য সমস্ত কিছুই রেডি করে রাখছিলাম। বাড়ি থেকে বড়ি আনার কারণে আলু বড়ির তরকারি, আর তার সাথে ডাল হবে। এই ডালটা কি কেউ যদি চেনো তাহলে কমেন্টে জানাবে। একবার জল বোতলে ভর্তি করে আবার জল ফোটাতে বসিয়েছি। আর কুকারে আলু ডিম অলরেডি সেদ্ধ হয়ে গেছিল। আলু ডিম মাখা আর গলা গোবিন্দভোগ চালের ভাতে ঘি দিয়ে সারাদিনের জার্নির পর কি যে অমৃত লাগছিল তোমাদের, সে কি বলবো। তো কমেন্টে জানাবে ব্লগটা আজকে কিরকম লাগলো। এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।